আমাদের পৃথিবী এই মুহূর্তে অ্যাটমসফিয়ারিক দুইটি বিপর্যয়ের মুখোমুখি আছে। একটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। ওজোন লেয়ার ডিপ্লিশনই বলেন আর জলবায়ু পরিবর্তনই বলেন, দুটোই মনুষ্য সৃষ্ট। ওজোন লেয়ার ডিপ্লিশনের প্রধান কারণ হচ্ছে দুইটা গ্যাসের নিঃসরণ, একটা হচ্ছে হ্যালোন, একটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই যে আমাদের এসি চালানো, ফ্রিজ, অ্যারোসোল, ইনহেলার, হিউমিডিটি বজিয়ে রাখে এই যন্ত্রগুলো, এগুলোর থেকেই আসলে সিএফসি গ্যাসটা নিঃসরিত হয়। সিএফসি এবং হ্যালোনের বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন পৃথিবী থেকে নিঃসরিত হয়ে গিয়ে স্ট্রেটোস্ফিয়ারে যায়, সেখানে ওরা স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে ওজোনের একটা লেয়ার থাকে। ওই ওজোন লেয়ারের কাজটা হচ্ছে সূর্যের রশ্মিটা যখন পৃথিবীতে আসে, ওই লেয়ারটা একটা ছাঁকনি হিসাবে কাজ করে অতিবেগুনি রশ্মিটাকে পৃথিবীতে আর আসতে দেয় না, খুব কম মাত্রায় আসতে দেয়। যখন সিএফসি এবং হ্যালোন, যে সূত্রগুলোর কথা আমি বললাম, সেই উৎসগুলো থেকে নিঃসরিত হয়ে ওখানে পৌঁছায়, তখন সিএফসি এবং হ্যালোন ওই ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের মলিকিউলকে ভেঙে দেয়। ফলে ওইখানে অনেক বছর যাবৎ ভাঙা পড়তে পড়তে ওজোনের বিভিন্ন স্তরের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে এবং সেগুলো দিয়ে সূর্যরশ্মি পৃথিবীতে চলে আসতেছে। ছাঁকনির যে কাজটা ছিল ওজোনের, যে ওটা ছেঁকে রাখবে আলট্রাভায়োলেট রেটাকে, এটা আর সে করতে পারে না। এর কারণে বিশেষ করে দুইটা গোলার্ধে মানুষের মধ্যে নানান রকমের শারীরিক অসুবিধা দেখা দেয়। তার একটা হচ্ছে বড় ধরনের ক্যান্সার। এটার কারণে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার দেশগুলো মারাত্মক রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং এই সিএফসির নিঃসরণ এবং হ্যালোনের নিঃসরণ এবং উৎপাদন সম্পূর্ণ বন্ধ করতে পৃথিবীতে আন্তর্জাতিক পর্যায়ে একটা আইন হয় 1985 সালে। এর অধীনে আবার একটা প্রোটোকল হয় 1987 সালে। এটাকে আমরা বলি ভিয়েনা কনভেনশন এবং মন্ট্রিয়াল প্রোটোকল। এবং এই অ্যাটমসফিয়ারিক ক্রাইসিসটাকে কিন্তু আমরা অনেকটাই রেগুলেট করতে পেরেছি এবং আশা করা হচ্ছে যেভাবে করে হ্যালোন এবং সিএফসির নিঃসরণটাকে আমরা অ্যাড্রেস করতে সফল হচ্ছি, সেটা যদি অব্যাহত থাকে তাহলে 2050 সাল নাগাদ ওজোন লেয়ারে যে ক্ষতিটুকুন হয়েছে তার অনেকটাই আসলে আমরা পূরণ করে আনতে পারবো। ওই গর্তগুলো আস্তে আস্তে ভরে যাবে। বিপরীতে যদি আপনি গ্রিন হাউস গ্যাসে আসেন, সেগুলো কিন্তু মানুষের কর্মকাণ্ডের দ্বারা সৃষ্ট। এক হচ্ছে জীবাশ্ম জ্বালানির উত্তোলন, দুই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, তিন হচ্ছে ডিফরেস্টেশন, চার হচ্ছে মডার্ন এগ্রিকালচার, পাঁচ হচ্ছে আপনার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই সকল কিছু থেকেই পৃথিবীতে 6টা গ্যাস নিঃসরিত হচ্ছে। এই 6টা গ্যাসের সম্মেলনকেই আমরা গ্রিন হাউস গ্যাস বলি। পৃথিবী থেকে যে তাপমাত্রাটা বেরিয়ে বায়ুমণ্ডলে চলে যেত সেটাকে বের হতে দেয় না, সেটাকে ট্র্যাপ করে রাখে। এই ট্র্যাপিং এর কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং গত শতাব্দীর থেকে এই শতাব্দীর শেষ নাগাদ কতটা গ্রিন হাউস গ্যাস আমরা নিঃসরণ করব তার উপর নির্ভর করে এখনকার প্রেডিকশন হচ্ছে 3 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। যদিও জলবায়ু পরিবর্তনের যে আন্তর্জাতিক আইন এবং যে চুক্তি হয়েছে দেশগুলোর মধ্যে, সেখানে টার্গেট করা হচ্ছে যে এই গ্রিন হাউস গ্যাসের, অর্থাৎ এই 6টা গ্যাসের যেটা হিট ট্র্যাপিং গ্যাস, এগুলোর নিঃসরণ আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো এবং কমিয়ে এমনভাবে আনবো যাতে করে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন 350 পার্টস পার মিলিয়নের ঊর্ধ্বে না যায়। যদি এটা 350 মিলিয়ন পার্টস এর মধ্যে আমরা রেখে দিতে পারি, তাহলে এই শতাব্দীর শেষে জলবায়ু পরিবর্তন বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি আমরা 1.5-এ আটকে দিতে পারবো। যদি আমরা 1.5-এ আটকে দিতে পারি, তাহলে 52টা দ্বীপরাষ্ট্র আর পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে না, আমাদেরও হয়তো 21টা জেলা আর সমুদ্র গর্ভের নিচে যাবে না। আর যদি তা না পারি, তাহলে আমরা গোটা পৃথিবীর অস্তিত্ব নিয়ে এক ধরনের হুমকির মধ্যে থাকবো। কারণ এতে আমাদের সুপেয় পানি, সবচেয়ে আগে যে আশঙ্কাটা আছে সেটা হচ্ছে দেশগুলো তো হারালোই, সমুদ্রস্ফীত হয়ে উপরে উঠে সকল নদীগুলোকে যদি লবণাক্ত করে ফেলে, আমরা পানি পাবো কোথায় বেঁচে থাকার জন্য? প্লাস্টিক এবং পলিথিন আমাদের জীবনে এখন একটা অত্যাবশ্যকীয় উপাদান হয়ে গেছে। এই প্লাস্টিক এবং পলিথিনের মধ্যে একটা গ্রুপ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার মারাত্মক পর্যায়ে চলে গেছে, এটাকে আমরা সস্তা বিবেচনা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো অপচনশীল হওয়ার কারণে আপনি ফেলে দেওয়ার সাথে সাথে
এগুলো পৃথিবীতে 100 থেকে 500 বছর অবধি থেকে যায়। যখন এগুলো আপনার কৃষি জমির ভিতরে ঢুকে যায়, আপনার কৃষি জমিতে আপনি যে কাজগুলো করেন, সার দেন, এগুলো পেনিট্রেট করে কিন্তু মাটির নিচে আর যেতে পারছে না। যখন এগুলো আপনি ফেলে দেন আপনার গৃহস্থালী আবর্জনার সাথে, সেগুলো অনেক দেশ পোড়ায়, অনেক দেশ পোড়ায় না, কারণ এগুলো পোড়ালে মারাত্মক ক্ষতিকারক ডাইঅক্সিন উৎপন্ন হতে পারে। যে সমস্ত দেশ রিসাইকেল করে তারা প্রথমেই আলাদা করে নেয়, কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশই রিসাইকেল করার ক্ষমতা রাখে না। অনেক দরিদ্র দেশ, অনেক উন্নয়নশীল দেশ যারা সমুদ্র পৃষ্ঠের পাশে, তারা তো এগুলো মোটেও রিসাইকেল করে না, প্রপার কালেকশনও হয় না। তখন কি হয়, এগুলো ড্রেন দিয়ে নদীতে, নদী দিয়ে গিয়ে সমুদ্রে পড়ে। এবং এখন একটা পরিসংখ্যানে বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ পৃথিবীর সমুদ্রগুলোতে যেই পরিমাণ মাছ থাকবে তার চাইতে অনেক বেশি পলিথিন থাকবে। এবং এইগুলো যখন মাছ খাচ্ছে বা সামুদ্রিক প্রাণী খাচ্ছে বা নদীতে মাছ খাচ্ছে, অন্যান্য অ্যাকোয়াটিক লাইফ খাচ্ছে, সেগুলো কিন্তু আপনার শরীরে গ্র্যাজুয়ালি প্রবেশ করে যাচ্ছে ওই মাছ আপনি গ্রহণ করার কারণে। অনেক অ্যাকোয়াটিক লাইফ মারাও যাচ্ছে, কারণ ওরা তো বুঝতে পারছে না যে ওটা তার খাওয়া না। ও খেতে গিয়ে যখন ওর ভিতরে ঢুকে যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক হয়ে হয়ে তারপর একসময় তার মৃত্যু ঘটাচ্ছে। এবং এইগুলো আমাদের শরীরে ঢুকে যাওয়া, আমাদের খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় ঢুকে যাওয়া, আমাদের জলাশয়ে ঢুকে যাওয়ার অর্থই হচ্ছে আমরা ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের দিকে তাকাচ্ছি। এই জন্য জাতিসংঘ চেষ্টা করেছিল যে একটা বৈশ্বিক ঐক্যমতে পৌঁছা যায় কিনা। এখনো সে অর্থে বৈশ্বিক মানে লিগালি বাইন্ডিং বৈশ্বিক ঐক্যমত বা বলবৎযোগ্য বৈশ্বিক ঐক্যমত না হলেও মোটামুটি একটি ঐক্যমত হয়েছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার 2030 সালের মধ্যে আস্তে আস্তে ফেজ আউট করা হবে। বিশ্বের অন্তত 143টা দেশ কোনো না কোনোভাবে আইন করেছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। বাংলাদেশে দেখেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা কোনো কথা না বললেও আমরা কিন্তু পলিথিন ব্যাগ নিয়ে সেই 2002 সাল নাগাদ একটা ব্যান এনেছি আইনে। সেই ব্যানটা এখনো আমরা এনফোর্স করতে পারিনি। আমাদের প্রজন্মের যারা আছেন তারা কিন্তু আমরা নিশ্চিত জানি যে 2002 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশে কিন্তু পলিথিন ব্যাগের ব্যবহার একরকম উঠে গেছিল, কারণ সরকার অনেক বাজার মনিটর করেছে। কিন্তু এখন আবার ওই যে রপ্তানির কারণে কিছু ছাড় দিয়ে, কিছু কিছু জোনে ছাড় দেওয়ার কারণে কোনটা রপ্তানি, কোনটা আমদানি, কোনটা গৃহস্থালী ব্যবহার তো পার্থক্য করা যায় না। আর সরকারের মার্কেট মনিটরিংও মারাত্মক কমে গেছে। সরকার কেবল কয়দিন পর পর গিয়ে পুরনো ঢাকা থেকে একটা মেশিন ধরে এনে বলে এই ধরলাম। ওই মনিটরিং দিয়ে আপনি আটকাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মার্কেট মনিটরিং আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত সস্তা বিবেচনায় আমরা এটা কিনবো। এটা কি আসলে সস্তা হলো? যে জিনিসটা আজকে আপনি ফেলে দিচ্ছেন, 10 বছর পরে যদি সেটা আপনার শরীরে ক্যান্সার হিসেবে আসে, ক্যান্সারের চিকিৎসার যে ব্যয়, সেটা যদি বিবেচনায় নেন, আপনি কি সেটাকে সস্তা বলতে পারবেন? কাজে পরিবেশগত ক্ষতি বিবেচনায়, স্বাস্থ্য বিবেচনায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিনকে কোনোভাবেই সস্তা বিবেচনার কোনো সুযোগ নেই।